কথায় চুপ রইল সায়ন। একজন বাচ্চা ছেলের সাথে কি বলবে? ইতিমধ্যে আনোয়ারা বেগম এসে ডেকে গেল। সায়ন আশিককে কোলে নিয়ে সবার সামনে গেল। কম বেশি দুই বোনের পরিবার রয়েছে সেখানে। হাসি মুখে সবার সাথে কথাবার্তা বলছে সায়ন। নিজ দায়িত্বে অতিথি আপ্যায়ন করছে। খাওয়া দাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তবে মনের মধ্যে কেমন একটা অস্থিরতা রয়েছে। সেজুতির ভাই কত ভালোভাবে বুঝিয়ে দিল বোনের পাশে থেকেছে, আবার বোন জামাইয়ের পাশেও থেকেছে। অথচ সায়ন পারছে না বোনদের পাশে থাকতে, না পারছে বউয়ের পাশে থাকতে, আবার না পারছে ওর বোন জামাইদের পাশে থাকতে। যেখানে নিজের পাশে নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে অন্যদের সাহায্য করবে কিভাবে? মনের অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সবাই আগের ঘটনাগুলো ভুলে হাসি তামাশায় মেতে উঠছে। বিশেষ করে সায়নের মেজো দুলাভাই। তার নিজের মধ্যে যেমন চালাক চতুর মানুষদের মতো ভাব রয়েছে, ঠিক তেমনই হাসি তামাশাও অনায়াসে করতে পারে। সায়ন চুপ দেখে মেজো বোনের ভাসুর বলল, বিয়াই চুপ কেন? তার কথা শুনে মৃদু হেসে সায়ন বলে, কিছু নেই, এমনি। মেজো বোনের ভাসুর বলে, আচ্ছা। বিকেলের দিকে চলে যায় সবাই। এখন আগের মতো মেজো বোন, তার স্বামী, বড় বোন আর বড় বোনের স্বামী রয়েছে। সন্ধ্যার পর সায়ন নিজের রুম থেকে বেরিয়ে আনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে বলল, সবাইকে ডাকেন তো মা। আনোয়ারা বেগম জিজ্ঞাসা করলে জবাবে সায়ন বলে, পরেই দেখতে পারবেন। সায়নের কথায় কিছু না বললে আনোয়ারা বেগম চুপচাপ ইতস্তত বোধ করে বললেন, তোর মাথা গেছে, জামাইরা ঘরে। আনোয়ারা বেগমের কথা শুনে চুপ হয়ে যায়। নিজেই আসে সায়ন। সবাইকে ড্রয়িং রুমে ডেকে এনো। চারপাশে ঘরের উপস্থিতি মানুষজন। সায়নের মেজো বোন বলল, কিছু বলবি? সায়ন বলে, হ্যাঁ, চেয়েছিলাম অনেক কিছু বলতে। কিছুক্ষণ চুপ থেকে সায়ন বলা শুরু করলো, যেহেতু এখানে উপস্থিত সবার সামনে ঘটনার সূত্রপাত হয়েছে, তাই কথাটা সবার সামনে বলতে চাই। যে কথাগুলো বলবো শান্ত মাথায় সবাই শুনবেন এবং মনে রাখবেন, এই কথাগুলো আজকেই প্রথম এবং শেষবারের মতো বলবো। এরপর না কিছু বলবো, না কোনো সুযোগ দেব। আজকের কথাগুলো সাবধানতা এবং হুমকি দুটোই বলা যায়। যার ভালো লাগবে আমার পরিচয় দিবেন, আর যার ভালো লাগবে না আজকে থেকে পরিচয়ের সমাপ্তি করবেন। সায়নের কথার মধ্যে আনোয়ারা বেগম বলে উঠলেন, এসব কেমন ধরনের কথা? সায়ন দাঁতে দাঁত চেপে বললেন, আপনি চুপ থাকেন। আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয় বলে আজ পর্যন্ত এমন কাহিনী ঘটে আসছে, সামনেও ঘটতে পারে। তাই আমার কথার মধ্যে দয়া করে বা হাত দিবেন না। আমি প্রথমেই সবাইকে সুস্থভাবে শান্ত হয়ে শুনতে বলছি। সায়নকে থামিয়ে মেজো দুলাভাই বলে, আচ্ছা, মাথা গরম করো না, তুমি বলো, আমরা শুনছি। সায়ন জোরে নিঃশ্বাস নিয়ে বলল, রাজনীতি সম্পর্কে ধারণা আছে কারো? সবাই ভুরু কুঁচকে তাকালো। সায়ন জোরপূর্বক হেসে বলল, রাজনৈতিক প্রকারভেদ অনেক রকম। দেশের রাজনীতি, স্কুল কলেজ ভার্সিটি রাজনীতি, সিনিয়র জুনিয়রদের রাজনীতি, ছেলের রাজনীতি, মেয়ের রাজনীতি, সাংসারিক রাজনীতি, সবগুলির মধ্যে ভালো খারাপ আছে। কিন্তু সব থেকে আগাছা রাজনীতি হলো সাংসারিক রাজনীতি, যার প্রকারভেদে মেয়ে রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছে। এই রাজনীতি এত পরিমাণ খারাপ কারণ এতে কোনো ভালো দিক নেই। যেদিকে তাকাবে সেদিকে খারাপের প্রভাব ছড়িয়ে রেখেছে এরা। এর মাধ্যমে একটা মানুষ শান্তি পাবে না। যারা এর কবলে পড়বে পুরো জীবন তেনা তেনা করে ফেলবে। যে এর কবলে পড়ে সেই বুঝে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি জীবন পার করতে হয়। এই পরিস্থিতিতে অধিকাংশ মেয়েরাই জড়িয়ে থাকে এবং অধিকাংশ মেয়েরাই ভুক্তভোগী হয়। বাকি অধিকাংশ ছেলেদের ভুক্ত হয়। সবথেকে ভয়াবহ হলো ছেলেদের জন্য, এবং এর প্রধান কারণ ছেলেরা নিজেরা। কারণ এই রাজনীতি শুরু হওয়ার আগে যদি ছেলেরা সাবধান হয়ে যায়, তাহলে এর চান্স থাকে না। না কাউকে ভুগতে হবে, না কেউ সুযোগ পাবে। সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কে দোষ দেওয়া যায়। প্রকারভেদ বোঝাতে পেরেছি? সায়নের কথা সবাই চুপ হয়ে যায়। সায়নের দুই দুলাভাই হ্যাঁ বলল। সায়ন আবার বলা শুরু করলো, এই রাজনীতির প্রধান কার্যালয় থাকে আমার ঘরে, আপনাদের ঘরে এবং চারিপাশে যত পরিবেশ রয়েছে প্রতিটি ঘরে। মোট কথা এটা বলা বাহুল্য পরিমাণে প্রচালিত একটা পন্থা। সবার নাক গলাতে হবে, না হলে পেটের ভাত হজম হবে না। একটা প্রমাণ সহ উদাহরণ দেয়, আমার ঘর, দুই দুলাভাইয়ের ঘর। সবখানে এসবের নিয়মকানুন খুব মনোযোগ সাথে কাজ চলছে। তার মধ্যে ঘরে বাইরে এর কম বেশি সবাই জড়িত। এক পরিবারের অন্য পরিবারকে মেকে মানুষ মনে করে না, দিনরাত কাজ করে একটা মেশিন রোবট মনে করে। এরা এতটাই চতুর ব্যক্তি যার জন্য একটা জ্যান্ত মানুষকে নিমেষে রোবট মানুষে পরিণত করে দিবে। তারপর আসে ছেলেরা। এদেরকে চতুর বলা যায় না, এদেরকে কী বলে সম্বোধন করা যায় আমার জানা নেই। কারণ এদের মধ্যে অনেকের রকমের রূপের সাক্ষাৎ মিলে। মাথা খারাপ, বোগা, রকচটা, চালাক চতুর, সব কিছু। পরের বার বা কেনই দিনরাত খাটুনি করার পর যখন শান্তির জন্য বাড়িতে আসে, তখন একের পর এক বিচার সবার সামনে বসতে হয়। কারণ তার জন্য সে অনেক বিচার পড়ে আছে। পেটে ক্ষুধা নিয়ে, শরীর ঘাম নিয়ে তাদেরকে এই বিচারগুলো হজম করতে হবে, এবং যার হয়ে নিত্য নতুন বিচারের ফলাফল সবার সম্মুখে দিতে হয়। এই ক্ষেত্রে যারা অ্যাডভোকেটের দায়িত্ব পালন করে, তারা কোর্স করা অ্যাডভোকেটের মতো নিখুঁতভাবে সব কিছু প্রমাণ সাজিয়ে রাখে, যার জন্য শরীরে ঘামা থাকা, পেটে ক্ষুধা থাকা, মাথায় চিন্তা থাকা বিচারকরা সবকিছু মেলাতে সক্ষম হয় না, বরং সত্য মিথ্যা যাচাই না করে রায় কার্যকর করে। কারণ বিপক্ষে ভুক্তভোগীর পাশে তো কোনো ডিফেন্স থাকে না। এইভাবে বিচার সভার বিচার পেয়ে প্রধান ব্যক্তিবর্গ একের পর এক অন্যায় করতে থাকে, যার শেষ হয় না কখনো। তবে কথায় আছে না, যে অন্যায় সহে সে রয়,
যে ক্রমাগত অন্যায়গুলো করেই যাবে তাদের পাপকর্মের ফল ইহকালে ভোগ করতেই হবে, যে কোনো মাধ্যমে ভোগ করতে হবে। আমি নিজেই ভুক্তভোগী, আবার নিজেই এর সহযোগী। আমার পাপের শেষ নেই, যে কোনো উপায়ে এর ফল পেতেই হবে, শুধু সময়ের অপেক্ষা। তবে আমি যে সুখী এমন নয়। আমার যতটুকু ধারণা হলো, এই পৃথিবীতে আমার থেকে দুঃখী কেউ নেই। এর সম্পূর্ণ দায়ভার আমি নিজেকে দিব। কারণ আমি ঠিক করতে পারিনি কিছু। সব কিছু বুঝেও চুপ থেকেছি। এরপর আশেপাশের লোকজনের অতিরিক্ত মাথায় চেপে বসেছে এবং একের পর এক অন্যায় করেই যাচ্ছে। তবুও কিছু বলিনি। হয়তো অবুঝ ছিলাম, অথবা ভেবেছিলাম সবাই ঠিক হয়ে যাবে। কিন্তু সবকিছু যেমন শুরু আছে, তেমনি শেষও রয়েছে। আজকে এর শেষ হবে। আমি সায়ন বলছি। এরপর থেকে যদি এমন কিছু ঘটতে দেখি বা ঘটেছে, আমার থেকে খারাপ কেউ হবে না। হোক বোনের সংসার, হোক আমার নিজের সংসার, সব পরিবারে এমন নিয়ম তৈরি করা উচিত যার জন্য যে পরিবার কেউ যেন হাত তুলতে না পারে। আমার সংসার ভেঙে গেছে এমন অবস্থায়, না পারি নিচে নামতে, না পারি উপরে উঠতে। এর সমস্ত দায়ভারকে আমি আমার পরিবারকে দিচ্ছি এবং নিজে ভাগ করে নিচ্ছি। সবাই সমান দোষী, আমার মা, বোন, বউ এবং আমি নিজেই এর মধ্যে আছি। এটা হচ্ছে আমার পরিবারের কীর্তিকলাপ। এভাবে সব পরিবার চলছে, ক্রমাগত চলতেই থাকবে। তাছাড়া এসবের ক্ষেত্রে ছেলেদের দায়ী করব। তারা বউ, ভাই, বোন, মা কাউকে ঠিক করে রাখতে পারেনি, যার জন্য এমন কাণ্ডগুলো অহরহ হচ্ছে। এমন কিছু ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা। যেহেতু একজন ছেলে তার পরিবারের প্রতিটি মানুষ সম্পর্কে কম বেশি ধারণা রয়েছে, সেহেতু সে পরিবারের সামনে তার সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে পরিবারের মানুষজন সুযোগ পেয়ে যায়। আমি নিজেই এসবের ভুক্তভোগী, তাই নিজেই এর ব্যাখ্যা দিতে পারছি। উত্তর আমার কাছে আছে। আমার বউকে আমার পরিবারের কারো পছন্দ না। তাদের এই অপছন্দের জন্য সে যদি নিজেও কাউকে পছন্দ করে না। এসবের পিছনে দায়ী কে জানো? আমরা সবাই। যেমন বড় অপুর শ্বশুরবাড়িতে তার ননদিনীরা এসে রাজনীতি করে, ঠিক তেমনই আমার বড় অপু এসে সে যদি শ্বশুরবাড়িতে রাজনীতি করবে। এভাবেই একজনের সাথে অন্যজন জড়িয়ে যায়। কি ভাইয়া ঠিক বলছি না? বড় দুলাভাইকে উদ্দেশ্য করে কথাটি বলল সায়ন। তারপর নিঃশ্বাস নিয়ে বলল, কথাগুলো ভাইয়া মেজ দুলাভাইয়ের সামনে বললাম কেন জানেন? যেদিন সেজুতির সাথে এ বাড়িতে যা ঘটেছিল, এমনকি আজকে এ বাড়িতে যা হচ্ছে, সবকিছু সবার সামনে হয়েছে। তাই মনে করি কারণ সবার জানা উচিত। যা তা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সব জায়গাতে একই কাহিনী। মজার ব্যাপার হলো, মানুষ একটা ভুল করার পর সঠিক ভুল নির্ধারণ করতে পারে। তখনই আপনা আপনি সমস্ত জ্ঞান ভান্ডার মাথায় এসে হয়। যেমন সেদিন রাগের মাথায় সবার সামনে সেজুতির গায়ে হাত তুলি। যেখানে আমার পরিবার সেজুতিকে পছন্দ করে না, সেখানে সবার সামনে গায়ে হাত তুলে সবাইকে সুযোগ দেই মজা নেওয়ার। কারণ আমার এই কাজগুলোর জন্য আমার পরিবার সুযোগ সন্ধানী হওয়ার, আবার এমন কাজে উৎসাহ পাবে। আজকে বড় ভাইয়া ঠিক এমন কাজই করেছে। বাড়ি ভর্তি মানুষের সামনে আপুর সাথে একই কাহিনী। রোজার ঈদেও পুরো বাড়ি ভর্তি অতিথির সামনে মেজ অপুকে একইভাবে হেনস্থা করা হয়। আসলে কথা হলো যে, যে যেদিক থেকে পারে আগে বাড়ির বউদের হেনস্থা করে। সব থেকে বিচার একটাই, তা হলো চড় থাপ্পড়। এবং এগুলি বাড়ি ভর্তি মানুষের সামনে না করলেই নয়, টোটালি বউটাকে হেনস্থা করতে হয়। এতে মান ইজ্জত কার যায়? আমাদের সবারই তো। আজকে সবার সামনে বড় অপুর গায়ে হাত তুলছে যখন, মেজ অপুর শ্বশুরবাড়ির মানুষজন ছিল। এর জন্য মেজ অপুকে যে কথা শুনতে হবে না, এর কি নিশ্চয়তা আছে? ঈদে সবার সামনে মেজ অপুর চালচলন নিয়ে কথা উঠছে, যার দায়ভার বড় অপুর। শ্বশুরবাড়িতে সম্পূর্ণ বাড়ি ভর্তি মানুষের সামনে বড় অপুকে ইঙ্গিত করে। সেদিন কি হলো? সেজুতির সাথে একই কাহিনী। এমন কাহিনীগুলি যদি হওয়ারই থাকে অথবা হয়েই আসে, তাহলে বাড়ির বউদের দোষ সাব্যস্ত কিভাবে করি? এখানে তাদের দোষ 20%, বাকি 80% পরিবারের। অন্ততপক্ষে এতটুকুর হিসাব সবার মাথায় উচিত ছিল। একটা কিছু হলে কারো গায়ে চড় থাপ্পড় উঠবে কেন? এদিকে খেয়াল রাখা উচিত, মুখ দিয়ে শান্ত কথায় বোঝানো যায়। শান্ত মাথায় একটা পাগলকেও কিছু বোঝালে সেও বুঝতে চাইবে। সেখানে বাড়ির বউদের নিজেদের সংসার কথা কেন বুঝবে না? অবশ্য বুঝবে। যাই হোক, কারো পরিবারে নাক গলাবো না। তবে সতর্কবার্তা ছিল, আজকে যা হয়েছে সেগুলি যেন ভবিষ্যতে না হয়। সবশেষে আমার কথা একটাই, এ বাড়িতে বহু আগে থেকে চলমান, এবং সেদিন হাসপাতাল থেকে নতুন সবকিছু সূত্রপাত ঘটে সবার সামনে। তাই কথাটি সবার সামনে বললাম। আজকেই প্রথম এবং আজকে শেষ। এমনিতে রাত থেকে পরিবারের জন্য ঝামেলার পর ঝামেলা বেঁধেই চলছে। সকালে না খেয়ে অফিসে গেলাম, এটুকু আমার ঘরের মানুষেরা জানে। দুপুরের সময় তারা ফোন কল দিয়ে বিচার দেওয়া শুরু করে। পেটে ক্ষুধা, তা নিয়ে সব শুনতে। সে যদি নাকি আশিককে মারতে চেয়েছিল। এটা কে কতটুকু বিশ্বাস করেন? আমি বলবো যে একটু হলেও বিশ্বাস করছেন, তার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। তবু আমার পরিবার সবাই ধরে নিয়েছে সে যদি ইচ্ছাকৃত সব করেছে। আচ্ছা মানলাম ও ইচ্ছা করে করে এসব, কিন্তু দিনরাত আশিকের পিছনে খাটতো কেন? সুযোগ খুঁজছিল তাই? আসল কথা হলো, একজন মানুষকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতে নেই, তাহলে সবসময় অযৌক্তিক আগাছা ঝামেলা তাকে পড়তে হবে। এটাই স্বাভাবিক এবং হয়েও আসছে। ধরে নিলাম সে যদি নেই, নিজের পরিবারের একজন সদস্যের কথা কে কতটুকু ভেবেছেন? কখনো ভাবেননি, কোনো কালেই নয়। সে সদস্যটি আমি নিজেই। আমি নিজে উম সেলাই করেছিলাম হয়তো, তাই কারো কোনো কথার জবাব
কোনো কালেই দিতে পারিনি। তাই বলে সবসময় পুরুষ এক থাকবে সেটা না। সেদিন হাসপাতালে সবার সামনে ইনিয়ে বিনিয়ে সেজুতির কথা আমার কাছে বলা হয়। যতটুকু জানি তার একটু কথাও আমি বিশ্বাস করিনি। বাড়ি আসার পরে রাগের কারণ একটাই ছিল, এবং তা হলো এত ভালো মানুষই করে কেন সবসময়? নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে যায় কেন? তাহলে আশিক অন্তত ছুটে যেত না ওর কাছে, আর এমন ভয়ঙ্কর বদনামের মুখে পড়তো না। মোট কথা ও এ বাড়িতে আসছে কেন? যেদিন থেকে এ বাড়িতে পা রেখেছে তার ১ সপ্তাহ পর থেকে এমন আলামত শুরু হয়ে যায়। এসব সহ্য করে দিনের পর দিন রয়েছে কেন? আমার জন্য এত মায়া দেখায় কেন? আমার রক্তের সম্পর্কে কেউ দেখায় না, ও দেখাতে আসবে কেন? হ্যাঁ, সেদিন চলে যাওয়ার সময় মেয়েটা আমার দিকে করুণ চোখে তাকায়, এই বুঝি বাধা দিবে? আমি ইচ্ছাকৃত বাধা দিইনি, কারণ আমি নিজেই চেয়েছিলাম এমন বাড়িতে ওর মতো স্বচ্ছ মনের মানুষের থাকার অধিকার নেই। এ বাড়িতে ভালো মানুষই খাটে না, একদমই না। আমার পরিবার চায় না আমি সংসার করি, সুখী হই। তাহলে এমন কাহিনীগুলি দিনের পর দিন করতো না। যেহেতু যা হওয়ার হয়ে গেছে, তাই এর সমাধান তো করাই লাগবে। অশান্তি নিয়ে কদিন থাকতে পারে মানুষ? আজ থেকে আমার কথা যে ভাববে না, আমি তার কথা ভাবছি না, একটুও না। তাছাড়া আমার কথা যে ভাববে, যত বাধা হোক আমি ঝাঁপিয়ে পড়বো সেখানেই। যে এই কথাগুলো মানতে পারবে সে জানাবেন আপনাদের একটা ভাই আছে, সে আগের মতোই থাকবে। সে জানাবেন কোনো কালে আপনাদের ভাই নামে কিছু ছিল না। যার ইচ্ছে হয় পরিচয় দিবেন, যার ইচ্ছে হয় আজ থেকে ভাই নামের কাউকে মুছে ফেলবেন। তবু দয়া করে আমার সংসারে নাক গলাবেন না। আর বাকি রইল মা। যত যাই হোক মা তো মাই থাকে। সে যদি মা হয়ে অবুঝ থাকে তাহলে কী বা করা আছে? সে যদি নিজের ছেলের সংসার ভাঙতে চায়, তাহলে তাকে বোঝানোর ক্ষমতা হয়তো নেই। শুধু এটুকু বলবো, মায়ের সমস্ত দায়িত্ব আমার। কিন্তু আমার সংসারে তৃতীয় কোনো ব্যক্তি যেন মাথা না ঘামায়। মাকে মায়ের মতো থাকতে দাও ছেলের সংসারে। তাহলে সে ঠিকই বুঝবে। কিন্তু তার মাথা যেন ভার না হয়। এটা সতর্কবার্তা। যার ইচ্ছে হয় নিজ স্থানে থাকবেন। যার ইচ্ছে হবে না, আজ থেকে আমার সাথে সম্পর্কের ইতি টানবেন। শায়ন কথাগুলো বলে জোরে নিঃশ্বাস নিল। সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। ওর কথাগুলো কম বেশি সবার গায়ে লেগেছে। এটা মুখ দেখলে স্পষ্টভাবে বোঝা যায়। তবুও মনে যত ক্ষোভ ছিল, আজ শেষ হলো সায়নের। না হলে আগের মতো চলতে থাকতে সবার সাথে। শুধু সম্পর্ক নষ্ট হতো। মজবুত হওয়া নাম কোনো কালেই দেখতো না। আজ এর একটা না হয় একটা বিহিত করতে হবে, হোক ভালো কিংবা মন্দ। এই মুহূর্তের পর থেকে যদি সম্পর্ক ঠিক থাকে তাহলে সে সম্পর্ক মজবুত হবে। এটা সায়নের বিশ্বাস। সায়ন সবাইকে চুপচাপ দেখে নিজেও আস্তে উঠে গেল। সায়নের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল ওর দুলাভাইরা। সায়ন নিজেদের কথা বলছে, পাশাপাশি ওর বোনদের সংসারের কথা বলছে। মোট কথা একজনের সংসারে অন্য একজন হস্তক্ষেপ করলে সংসারে অবনতি ঘটে। এটা স্পষ্টভাবে সায়ন বুঝিয়ে দিছে। সব কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি ছিল। সবার পরিবারে কম বেশি এমন অবস্থা থাকে। শ্বশুরবাড়িতে যদি কেউ ভালো কিছু বলে থাকে, তাহলে সেটা গায়ে লাগে না। কেউ কেউ ভাবে শুধু শুধু দোষ ধরে। তাই এই খেয়াল শুধু স্বামীর নিজের রাখা উচিত, ভালো কিংবা মন্দ উভয়ের। এমনকি কারো সামনে বউকে হেনস্থা করা উচিত না, কারণ কার মনে কী থাকে বোঝা মুশকিল। কারো লক্ষ্যই থাকে মানুষকে হেনস্থা করা। যদি সেসব চিন্তাধারী মানুষের সামনে কারো গায়ে হাত তোলা অথবা মুখ দিয়ে বিভিন্ন কথা, তাহলে সেসবের সুযোগ সন্ধানী মানুষ একের পর এক সুযোগ খুঁজতেই থাকবে, এবং ভুক্তভোগী মানুষের এমন অবস্থায় বারবার পড়তে হবে। তাই সবার উচিত সচেতনতা অবলম্বন করা, শান্ত মাথায় বুঝিয়ে বলা। তাহলে নিশ্চয়ই বুঝবে তারা। তাহলে দুর্বল চিন্তাধারী মানুষরা কোনো সুযোগ পাবে না। সায়ন চলে যাওয়ার পর দুলাভাইরা জোরে সোরে নিঃশ্বাস নিল। একে অপরের মুখ চাওয়াচাই করলো। দুজনে সায়নের মতো ভুল করছে। লোকসম্মুখে মানুষ হেনস্থা যাকে বলা হয়। সবার সচেতনতা অবলম্বন করা উচিত। পরিবার নিজেদের, এমনকি বাড়ির বউদেরকেও। কেউ যেন কারো দিকে আঙুল তুলতে না পারে, সেভাবে চলা উচিত। তাহলে সংসারের সুখ বর্ষিত হবে। আনোয়ারা বেগম বেশ চুপচাপ হয়ে গেলেন, বিশেষ করে সায়নের শেষ কথাগুলোর জন্য। তার দুই মেয়ে বেশ চুপ হয়ে আছে। রুমে গিয়ে খাটে মাথা ঠেকিয়ে বসলো সায়ন। মন থেকে খুব বড় একটা পাথর নেমে গেছে আজ। যা যা মনে আসছিল সব বলে দিছে। ভালো মন্দর কিছুরই খেয়াল করেনি। রাতে খাবারের জন্য বরাবরের মতো আশিক ডাকতে আসলো। আশিককে কোলে নিয়ে সায়ন সবার সামনে গেল। সবার মুখমণ্ডলের দিকে চোখ বুলোর। বেশ ভার ভার হয়েছে মুখের অবস্থা। বিশেষ করে বড় বোনেরও, আনোয়ারা বেগমের। সায়ন কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে আসলো। মোবাইলের সাথে ঘণ্টাখানেক হলো মনোমালিন্য চলছে। বিকাল থেকে মোবাইল ধরেনি। ধরেই বা কী করবে? সেই তো তার অভিমানীটা অভিমান করে আছে। একটা দীর্ঘশ্বাস বের করে মোবাইলে চোখ বুলে সায়ন। এতগুলো মেসেজের শুধু একটাই রিপ্লাই, হুম। সায়ন একটা দীর্ঘশ্বাস নিয়ে সেজুতিকে তো কল দিল। দ্বিতীয়বারে কল রিসিভ করে সেজুতি। বেশ চুপচাপ। জড়তা কাটিয়ে সায়ন বলে, খেয়েছো রাতে? হুম। ছোট করে বলে সেজুতি, আচ্ছা ঘুমাবে না? সায়নের কথা এবার অস্ফুট স্বরে সেজুতি বলল, হুম। সায়ন শান্তভাবে বলল, বুঝেছি, হুম হুম, রোগী পেয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। ঘুম ছাড়া হুম হুম রোগ যাবে না। সায়নের কথা কিছু বলল না সেজুতি। সায়ন শান্তভাবে বলে, রাখছি। সেজুতি বলল, হুম। সায়ন ছোট্ট করে হুম হুম করে, ঘুমাও, মন ভালো হয়ে যাবে।
সেজুতি হুম বলার আগে কল কেটে দেয় সায়ন। সেজুতি চুপচাপ মোবাইলের দিকে তাকিয়ে আছে। সায়ন বিছানায় এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। সমস্ত চিন্তা মাথায় ভর করছে। যা হবার হয়ে গিয়েছে সেসব অতীতে। এখন ভবিষ্যৎ কী হবে এসব নিয়ে ভীষণ চিন্তিত সায়ন। কথায় আছে না, যার কেউ নয় তার আল্লাহ আছে। হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। সায়ন অফিসে চলে যায়। আনোয়ারা বেগম তড়িঘড়ির জন্য ছেলের জন্য পরোটা ভাজি করেন। সায়ন স্বাভাবিকভাবে হাসি মুখে খায়। যাওয়ার সময় বলে যায় বাজার আছে, জবাবে আনোয়ারা বেগম শুধু কাঁচা বাজার আনতে বলেন, বাকি সব আছে। সায়ন আচ্ছা বলে চলে গেল। সকালে নাস্তা করার পর মেজো বোন বলল বিকেলের দিকে তারা চলে যাবেন। 4-5 দিন বেড়ানোর জন্য ছুটি নিয়েছে তার স্বামী। এখন সময় শেষ, চাকরি করতে হবে। মেজো বোনের কথার পরে বড় বোন বলল আচ্ছা যা, আগামীকাল সকালে আমি যাব। না গেলে তোর ভাইয়ের ব্যবসার ক্ষতি হবে। আজকে দুজনে একসাথে গেলে ব্যাপারটা খারাপ দেখায়। যে কাহিনী হলো, কথাটা বলে তিনি দীর্ঘশ্বাস নিলেন। মেজো বোন কিছু বললেন না। দুপুরে খাওয়া দাওয়ার পর তৈরি হলো অপেক্ষা সায়নের। অফিস থেকে আসলে দেখা করে চলে যাবে। বিকেলের দিকে কাঁচা বাজার গলদা চিংড়ি নিয়ে বাড়িতে ফিরে সায়ন বড় বোনকে সামনে পেয়ে সব কিছু ধরিয়ে দিয়ে নিজের রুমে গেল। ফ্রেশ হওয়ার পরে সেজুতিকে ফোন কল দিল। সেজুতি ঘুমিয়ে ব্যস্ত। সায়ন 2-3 বার কল দেওয়ার পরে সেজুতি কোনো হদিশ না পেয়ে গায়ে টি শার্টটা জড়িয়ে রুমের বাইরে আসলো। মনে মনে সত্যটা বুঝে গেছে সেজুতি চারিপাশে যাই হোক না কেন, সে তার ঘুমের রাজ্য থেকে ফিরবে না। মনে মনে মৃদু হেসে চেয়ার টেনে নিয়ে বসলো। আনোয়ারা বেগম খাবার গুছিয়ে রেখেছেন। আনোয়ারা বেগম জিজ্ঞেস করলেন আর কিছু লাগবে বাবা? জবাবে সায়ন বললেন না। আশিক চুপচাপ এসে সায়নের পাশ ঘেঁষে বসে। সায়ন হাসি মুখে বললে মামা মন খারাপ? সায়নের কথায় মাথা না নাড়িয়ে না সম্বোধন করে আসিফ। খাওয়ার শেষে আশিককে সাথে নিয়ে নিজের রুমে গেল। মেজো দুলাভাই তৈরি হয়ে সায়নের রুমে গেল দেখা করতে। সায়ন পাশ ঘেঁষে বসে বলল ভুল ত্রুটি মাফ করে দিও। মানুষ আজ আছেই, আগামীকাল নাও থাকতে পারে। তার কথা শুনে মৃদু হেসে সায়ন বলল তা ঠিক, আল্লাহর রহমত আছে। কয়েকদিন থেকে গেলে হতো না? মেজো দুলাভাই বলল অফিসের ঝামেলা তো জানোই, ছুটি শেষ, এখন নিজ অবস্থানে যেতে হবে। তার কথা সায়ন বলে আচ্ছা সময় করে আসবেন। দুলাভাই বলে হ্যাঁ, পরিবার নিয়ে যাও এই গরিবের বাড়িতে। দুলাভাইয়ের কথায় হেসে দিল সায়ন। দুলাভাই হাসে। আশিকের হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে দুলাভাই চলে গেল। তার পিছু পিছু সায়ন নিজেও আসলো। দুলাভাই দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে আছে। সায়নের রুমের কাছে এসে মেজবাবু বলল গেলাম ভাই, ভুল ত্রুটি অনেক মাফ করিস। হঠাৎ শুনবি বন্যায়, তখন দয়াময় রাখিস না। আর সেজুতিকে নিয়ে আসিস বাড়িতে। আমরা কোনো বোন এসে ঝামেলা দেব না। যদি মাকে দেখতে ইচ্ছে করে যখন আসবো তখনই চলে যাব। মেজ অপুর কথা শুনে সায়ন বলল ভাই না থাকলে ঝামেলা থাকবে না। আমার কিছু হলে মাফ করে দিও। সায়নের কথায় চুপ হয়ে যায় মেজ অপু। একটা দীর্ঘশ্বাস নিয়ে চলে যায়। সায়ন চুপচাপ দাঁড়িয়েছে। সায়ন এতগুলো ফোন কল দেখে হকচকে যায় সেজুতি। এত ঘুম কোথা থেকে আসলো? একবারও হদিশ পায়নি নিশ্চয়ই অফিস থেকে আসার পরে কল দিয়েছে। ফোনে না পেয়ে চিন্তিত হয়ে আছে নিশ্চয়। সায়নের জন্য চিন্তা হচ্ছে, আবার সেদিনের কথা মনে করে চুপচাপ হয়ে যাচ্ছে সেজুতি। সব কিছু মাথার উপর ঘোলাটে হয়ে যাচ্ছে। শত বাধা হওয়ার পরও যদি প্রেমিকের জন্য মরিয়া হতে পারে তাহলে স্বামীর জন্য কেন পারবে না? যার সাথে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ আছে তার জন্য মরিয়া হতে পারবে না কেন? অবশ্যই তার স্বামীর জন্য সব কিছু পারবে। নিজের পরিবর্তন আনা দরকার, এটা বুঝতে পারে সেজুতি। সেই ছোট থেকে ওর চঞ্চলতার জন্য কম কথা শুনতে হয়নি। এখন তো স্বামীর বাড়ি, চুপ থাকলে হবে? তবে কেউ খোঁচা লাগিয়ে কথা বলে চুপ থাকতে পারে না। আগে না হয় জবাব দিচ্ছিল, কিন্তু যখন থেকে সায়ন সবার উত্তর দিয়ে দেয় তখন থেকে ওর চুপ থাকা উচিত ছিল। পরবর্তীতে সায়নের বেশ পরিবর্তন এসে নিজের মধ্যে। তাহলে সেজুতির উচিত ছিল নিজের পরিবর্তন আনা। আগে ভুল ছিল, এখন সে সব কিছু ঠিক করে নিবে। মুখে বললেই তো স্বামীর সংসার থেকে মুক্তি নেওয়া যায় না। সেখানে সায়নের মতো একজন পেয়েছে ভাগ্যে, সেখানে এসবের কোনো কথাই ওঠে না। নিজের পরিবর্তন আনা দরকার, তারপর যদি উল্টোপাল্টা কিছু হয় তখন অন্য সব কথা। এসব ভেবে ভেবে সায়নকে কল দেয় সেজুতি। সায়ন ফোন কল কেটে ব্যাক করলো। ফোন রিসিভ করার সাথে সাথে সায়ন বলা শুরু করলো ঘুম ভাঙলো? সেজুতি বলল হুম। সায়ন মৃদু হেসে বলল আবার হু হু শুরু করছো? সেজুতি আবারও হু বলে হেসে দেয়। ছোট্ট করে বলল খেয়েছেন? সায়ন জবাব দিল হ্যাঁ, তুমি খেয়েছো? সেজুতি ছোট্ট করে জবাব দিল হুম। তারপরে আবারও চুপ। সেজুতিকে চুপ থাকতে দেখে সায়ন বলল থাকলো মান অভিমানের পাল্লা ভীষণ খারাপ। কাছের মানুষও পর হয়ে যায়। আপনি 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 শুরু করছেন। তাছাড়া নতুন অসুখের দেখা পাওয়া যাচ্ছে, যার নাম হু হু অসুখ। কেউ যদি এই অসুখের রোগী হলে আমিও ডাক্তার হতে পারি, সে কি জানে এসব? সায়নের কথায় হেসে দেয় সেজুতি। ছোট্ট করে বলে আমি ভীষণ ভয়ঙ্কর রোগী, আমার অসুখের ডাক্তার আক্রান্ত করতে পারি। সেজুতির কথা হেসে দেয় সায়ন। সেজুতি নিজে হাসে। সকালে তৈরি করে নাস্তা করার সময় বড় অপু আসলো। না হলে আর দেখা মিলবে না আজ। শান্তভাবে বলল বেলা 10টার দিকে আমরা যাব। সায়ন খাবার ঠোঁটের কাছে নেওয়ার সময় কথাটি বলেন বড় অপু। খাবার মুখে দিয়ে চিবিয়ে পানি খেয়ে বড় অপুর দিকে তাকালো সায়ন। শান্ত ভাবলো হঠাৎ সবাই যাচ্ছে যে, কদিন বেড়াতে পারেন তো? তাছাড়া আশিক আসছে মামার বাড়িতে, কিছু তো করতেই পারেনি এখনো। ভাইয়া না হয় পুরনো হয়ে গেছে, আশিক তো ছোট।
সায়নের কথা শুনে বড় বোন বলল, আশিককে নিয়ে এত চিন্তা করতে হবে না, মামার বাড়ি কটা দিন বেরিয়েছে এটাই অনেক। বড় অপুর কথা সায়ন শান্তভাবে বলল, ঠিক আছে, যা ভালো মনে করেন তাই করবেন। বড় অপু আমতা আমতা করে বলল, মাকে নিয়ে যাব আমাদের সাথে? বড় অপুর কথা শুনে তার দিকে মাথা ঘুরিয়ে তাকালো সায়ন, অস্ফুট স্বরে বলল, মা যাবে কেন? এমনিতেই ঝামেলা, এখন মা গেলে তো কাহিনী রটবে। বড় অপু শান্তভাবে বলল, শাশুড়ি তার মেয়ের বাড়িতে গেছে, তাছাড়া আমার মা আমার বাড়িতে থেকেই যেতেই পারে, কয়েকদিন বেরিয়ে আসুক। সায়ন শান্তভাবে বলল, মা যেতে চাইলে নিয়ে যাও। বড় আপু বলল, তুই একা থাকবি নাকি শ্বশুর বাড়ি যাবি? বড় আপুর কথা শুনে সায়ন বলল, দেখি কি করা যায়। বড় আপু বলল, আমরা বিকেলে যাব, তোর সাথে দেখা হবে না? আমরা সারা জীবন চাই আমাদের একটা মাত্র ভাই ভালো থাকুক, সবসময় ভাইয়ের ভালো চাই। কোনো বোন তো ইচ্ছে করে ভাইয়ের খারাপ চায় না। তবুও যদি কোনো কারণে কষ্ট দিয়ে থাকি, মনে রাখিস না কিছু। তাছাড়া তোর সংসারে ফিরে তাকাবো না, তুই ভালো থাক এটাই চাই। বড় অপুর কথায় চুপ হয়ে যায় সায়ন। বড় অপু বলে, অফিসে যা, আজকে আর দেখা হবে না, কিন্তু বোন দুটোর খোঁজ খবর রাখিস। বাবা তো নেই, মা আজ আছে কাল নেই, থাকবি একটা মাত্র ভাই। বোন আছে নাকি মারা গেছে একটু খোঁজ রাখিস। বড় অপুর কথায় সায়ন চুপ হয়ে বসে আছে। বড় অপু কিছু না বলে চলে যায়। অফিস যাওয়ার আগে আশিককে ডেকে কোলে বসালো, কপালে চুমু দিয়ে আশিকের শার্টের পকেটে 2,000 টাকা রাখে। আশিক ওর মামার গলা জড়িয়ে ছোট্ট হাসি উপহার দেয়। বাসায় ডুপ্লিকেট চাবি সবসময় সায়নের ওয়ালেটে থাকে। সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায়। সকাল 9:50 বাসা থেকে বেরোয় সায়ন। খাবার গোছানো শেষ, তাছাড়া শ্বশুরবাড়ি গেলেই তো হলো। আনোয়ারা বেগম বড় মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে যাচ্ছে, কয়েকদিন বেড়ানো পরে চলে আসবে। সকাল থেকে সেজুতির সাথে কথা হয়নি সায়নের। সেজুতি ঘুমিয়েছিল তাই ফোন কল দেয়নি। এখন সায়ন নিজেও ব্যস্ত অফিসের কাছে, তাই কথা বলা হয়নি। অফিস থেকে ফেরার পরে বিছানায় গা এলিয়ে দেয় সায়ন। তন্দ্রার মতো পড়েছে কেবল, তখনই সেজুতির ফোন কলে ধরপড়িয়ে ওঠে। ফোন কল ব্যাক করার পরে অপর পাশ থেকে সেজুতি বলে, আজকে একবারও কল দিলি না কেন? সায়ন বলল, তুমি তো হু হু ছাড়া কথা জানো না, আর আপনি আপনি ছাড়া কথা বলতে জানো না, তাই ফোন কল দেয়নি। সায়নের কথায় শব্দ করে হেসে দেয় সেজুতি। হেসে বলে, বুড়ো বয়সী ভীমরতি। সেজুতির কথা শুনে থতমত খায় সায়ন। নিজে হেসে দেয় সেজুতির কথা শুনে, হাসতে হাসতে বলে, আমি বুড়ো? সেজুতি বলে, আপনার চুল দেখেছেন ভালোভাবে? মাথা ভর্তি কালো ঘন চুলের মাঝে মাঝে সাদা চুল দেখা যায়, জোনাকি চুল। যাই হোক না কেন, আমার কাছে বুড়োই লেগে, আমার বুড়ো। সায়ন হেসে বলে, বাবুই পাখির বুড়ো হলে আমার আফসোস নেই, বুড়োর কথা শুনতে হয়, না হলে বুড়ো রেগে গেলে কিন্তু সাংঘাতিক কাণ্ড ঘটে যায়। কিন্তু একটা কথা না বললে নেই, অবশেষে ডাক্তারিতে সফলতা পেলাম। কয়েক ঘন্টা ফোন কল দেয়নি, এর জন্য হু হু অসুখ শেষ হয়ে গেল। আর বউ পক্ষে চলে আসলো। আজ থেকে চেম্বার খুলবো। কথাগুলো বলে সায়ন হেসে দিল। সায়নের প্রথম কথাগুলো শুনে লজ্জায় চুপ হয়ে যায় সেজুতি। কথার মাঝে আপনি আপনি বলে দিয়েছে আমার বুড়ো, এর উল্টো জবাবে সায়ন দিয়েছে, এর মধ্যে লজ্জায় চুপ হয়ে যায় সেজুতি। কিন্তু সায়নের শেষের কথা শুনে শব্দ করে হেসে দেয়। সায়ন নিজে বলে, সেজুতি জিজ্ঞাসা করলো, আশিক কেমন আছে, কি করে? সায়ন বললে, আলহামদুলিল্লাহ ভালো, ও বাড়ি চলে গিয়েছে। সেজুতি, ও মেজো আপু? সায়ন শান্তভাবে বলল, মেজো আপু গতকাল বিকেলে গেছে, আজ সকালে বড় অপুটা। সেজুতি বলল, আম্মা আর তুমি বাসায়? সায়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, মা বড় অপুর সাথে তার বাড়িতে গেছেন। সেজুতি দৃঢ়ভাবে বলল, তুমি একা রয়েছো আর একবারের জন্য বলার ইচ্ছা নেই? সেজুতির কথায় চুপ হয়ে যায় সায়ন। সেজুতি বলল, এখন কি করবা? সায়ন নিশ্চুপ। সায়নের থেকে কোনো জবাব না পেয়ে ফোন কল কেটে দেয় সেজুতি। নিজেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে চায়। রাগ তো কোনোভাবেই দেখাবে না, কিন্তু সায়নের উপর রাগ হচ্ছে। নিশ্চয় বাসার খাবার পেটে পড়েনি, একা বাসায় আছে কি খাবে? এমনিতে ঘরে বাইরে সমস্ত চিন্তা মাথায় নিয়ে ঘোরে। এই অবস্থায় একা একা কতটুকুই যুক্তিযুক্ত, এটা ভেবে রাগ হচ্ছে সেজুতি। একবারের জন্য বলার প্রয়োজন মনে করেনি। সায়ন চুপচাপ শুয়েছে, হঠাৎ এমন রিয়েক্ট করবে বুঝতে পারছেনি। কিভাবে যাবে সেজুতির বাড়িতে? তার সাথে সেজুতি নিজেও এত তাড়াতাড়ি আসবে কিনা শঙ্কায় ছিল সায়ন। সেজুতির ভাই বলেছিল সব কিছু ঠিক করার পরে সেজুতি আসবে। এখন সব ঠিক আছে কিনা জানা নেই সায়নের। তাছাড়া আজকের তো সবাই গেল, ভালো খারাপ তো জানা নেই। সেজুতির ভাবি চা দিতে এসে দেখে সেজুতি চুপচাপ বসে আছে। চোখ মুখ কেমন হয়ে আছে, রাগ অভিমান সব একসাথে জমা হয়েছে। সেজুতির ভাবি জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সেজুতি কিছুক্ষণ চুপ থেকে সায়নের কাণ্ডগুলো বলল। ভাবি ওর কথা শুনে থ হয়ে বসেছে। দীর্ঘণ্ড বলল, তোমার ভাই বলেছিল সব কিছু ঠিক করার পরে নাকি তুমি ওর সংসারে পা রাখবে, এর জন্য হয়তো কিছু বলেনি। সে যে দাঁতে চাচ্ছে বলল, এর জন্য বাড়িতে একা থাকবে? বিয়ের পর তো কম দেখিনি তার কাণ্ডজ্ঞান। নিজের জন্য সহজে জামা কাপড় কিনবি না। আমি ইচ্ছাকৃতভাবে যদি কিছু দিতাম সেটা থাকতো, তাছাড়া আমি টাকা জোগাড় করলেও আলাদা কথা ছিল, যা ইচ্ছে তাই কিনতাম। কিন্তু সেই যোগ্যতা নেই, তাই ভাইয়া যা টাকা দিত সে টাকা দিয়ে সায়নের জন্য কিনতাম। আমার তো লাগতো না, কারণ সায়ন আমাকেও কখনো কোনো কিছুর অভাব রাখেনি, শুধু সে নিজের হিসাব করে থাকতো। এখন বাড়িতে একা আছে, নিশ্চয় না খেয়ে আছে। সেজুতির কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় ভাবি। শান্তভাবে বলে, অফিস গেলে তো দুপুরে খেতে আসে না তাই না? সেজুতি বলে, হ্যাঁ, দূর হয়ে যায় নাকি অনেক, তার জন্য বাইরের খাবার খেতে হয়। কিন্তু আমি কয়েকবার টিফিন দিয়েছিলাম, সে নেয়নি। এসব টানাটানি ভালো লাগে না। আমি জানি ভাবি, সে টাকা করে
উড়াধুরা কিছুই করে না। বাসায় আসতে যেতে গাড়ি ভাড়া লাগে অনেক, এর জন্য সে চেষ্টা করে না। যখন বাড়িতে আসে আমি চুপচাপ থাকি, তবুও তার মা তার বন্ধুর জন্য চুপ থাকতে পারি না। সেও মাঝে মাঝে তাদের পক্ষে কথা বলতো, আমাকে বলতো আমি নাকি বেশি কথা বলে ঝামেলা দিই। এর জন্য খেপে যেতাম, কিন্তু পরবর্তীতে যখন শান্ত হতাম তখন বুঝতাম এই মানুষটা সারাদিন অন্য মানুষের খাটনি করছে আমাদের জন্য। তখন সব কিছু ঠিকই ভুলে যাই। কিন্তু একজনের পেছনে যদি হাজারো জন দোষ খোঁজার জন্য পড়ে থাকে, তখন কিভাবে শান্ত থাকি? ভাবি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সায়নের জন্য হলেও চুপ থাকা উচিত বোন। সব কিছুতে ওর মাথাতেই পড়ে থাকে। ঘরে চিন্তা, বাইরে চিন্তা, সংসারে সবার চিন্তা ওর করতে হয়। একজন চুপ থাকলে অন্যজন কিছু বললেও শান্তি পায় না। সে আপনা আপনি চুপ হয়ে যায়, কারণ একা একা আর কতক্ষণ কথা বলা যায়। এমন না সায়ন কিছু কিছু মানুষের মতো মাথা খারাপ। সারাদিন যদি কানের কাছে একই কাহিনী হয়ে থাকে, তখন এমনিতে মাথা খারাপ হয়ে যেত। কিন্তু তবুও সায়ন যথেষ্ট ভালো ছেলে। তুমি চুপ থেকে দেখো, সবাই ঠিকই চুপ থাকবে। তর্ক করলে জিততে পারে না, মন দিয়ে জিততে হয়। তুমি তোমার আচরণ দিয়ে মানুষ মন জয় করবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। অন্তত সায়নের জন্য হলো তোমার ঠিক করতে হবে। সে যদি কাঁদো কাঁদো স্বরে বলল, আমি ঠিক হব কিভাবে? এই দেখো, আবারও যে একা বাড়িতে এসে এটাও বলেনি আমায়, খেয়েছে কি না সেটাও জানি না। বাসায় থাকলে তো অফিস থেকে আসার পরে খাবার গুছিয়ে রাখি। এখন বাসায় কেউ নেই, এখন নিজ ইচ্ছেতে খাবে সে। সে যদি ভাবি শান্তভাবে বলল, চা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা চা খেতে হবে না এখন, আমি নতুনভাবে নিয়ে আসি। ভাবি যাওয়ার পর চুপচাপ বসে রইল সে যদি। ভাবি ওর কথা এড়িয়ে গেল, বুঝতে পারছে নিজেকে। সায়নকে কল দেয় নিয়ে সে যদি ভাইকে কল দিয়ে ভাবি বলল, রাস্তায় আসো? ভাইয়া বলল, না কেন? ভাই বলল, সায়নকে ফোন কল দিয়ে আমাদের বাসায় আসতে বলো। বাড়িতে একা আছে, কি খাবে না খাবে এসব নিয়ে চিন্তা হচ্ছে। ভাইয়া দৃঢ়ভাবে বলল, ও বাসায় একা, এসব ব্যাপারে তো আমি জানি না। আমি বললে খারাপ দেখায় না বিষয়টা? সে যদি তো বলতে পারে। ভাবি শান্তভাবে বলল, দুজনকে ক্ষেত্রে চেনো। সায়নকে তুমি বলেছিলে সব কিছু ঠিক করার পরে যেন সে যদি সামনে আসে। এসব ভেবে হয়তো বাড়ি একা আছে, এদিকে আসার সাহস পায়নি। ভাইয়া তড়িঘড়ি করে ফোন কলটা কেটে সায়নের কাছে কল দিল। সায়ন রিসিভ করে সালাম দিল। ভাইয়া সালামের জবাব দিয়ে বলল, বাসায় সবাই কেমন আছে? সায়ন বলল, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ভাইয়া বলল, আমাদের বাসায় এসো, এখান থেকে তো তোমার অফিস দূরে নেই, কয়েকদিন বেড়ানো যাবে, আর চাকরিতে যেতে সমস্যা হবে না। সায়ন দৃঢ়ভাবে বলল, আচ্ছা দেখি কি করা যায়। ভাইয়া বলল, আচ্ছা দেখি মানে? এখনই আসো, পরবর্তীতে অনেক রাত হয়ে যাবে, তখন যাতায়াতের সমস্যা হবে। সায়ন শান্তভাবে বলল, আচ্ছা। ভাইয়া বলল, হ্যাঁ। ভাইয়ের ধমক খেয়ে চুপচাপ তৈরি হলো সায়ন। এ মাসে অনেক টাকা খরচ হয়েছে। হাতের টাকার প্রায় টান টান অবস্থা। ফলমূল, পান সুপারি, মিষ্টি কেনাকাটার পরে শ্বশুরবাড়ির পথে গেল। সায়নকে দেখে সে বাড়ির সবাই হাসিমুখে আপ্যায়ন করাতে শুরু করলো। সে যদি ভাবে চা নিয়ে যাওয়ার কথা ভুলেই গেছে। সে সায়নের জন্য খাবার জোগাড় করতে ব্যস্ত। সায়নের কাছে গিয়ে সে বলবে, সায়ন ওর ভাই কল দিয়ে আসতে বলছে। এসব ভুলেই গেছে ভাবি, সে কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর সে যদি রুমে গেল সায়ন। সে জ্যোতিকে দেখে হাসি কান্না দুটোই পাচ্ছে সায়নের। এলোকে সে চুলে দরজার বিপরীত পাশে মুখ করে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব দুঃখী একজন। সায়ন দরজা চাপিয়ে সেজুতির পাশে এসে বসলো। কারো অস্তিত্ব পেয়ে পাশ ফিরে তাকালো সেজুতি। সায়নকে দেখে হকচকিয়ে যায়। সায়ন গম্ভীরভাবে তাকিয়ে আছে। সেজুতি মাথা নিচু করে ফেললো, চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সায়ন কিছু না বলে সেজুতির সাথে মাথা ঠেকালো। দুজনে চুপচাপ। সায়ন বুঝতে পারছে তার অভিমানী ভীষণ অভিমান করেছে। একটা জোরে নিঃশ্বাস নিয়ে সায়ন বলল, অভিমান করা ভালো, তখন নতুনভাবে বউয়ের প্রেমে পড়া আর বউকে নিজের স্বামীর প্রেমে পড়ে। সায়নের কথা শুনে ওর কাঁধে মাথা হেলিয়ে দেয় সেজুতি। সায়ন চুপচাপ হেসে দেয়। কিছুক্ষণ নীরবতার পরে সেজুতির পায়ের দিকে চোখ বুঝলো সায়নের। পায়ের অবস্থা আশিকের শরীরের মতো। সেদিন আশিকের চিকিৎসা করা হয়েছিল, কিন্তু ওর পায়ের চিকিৎসা হতে বেশ দেরি হয়েছে। প্রায় 5-6 ঘন্টা পরে হয়তো প্রাথমিক চিকিৎসা পেয়েছে। সায়ন পা ছুঁয়ে দেখলো ধরপড়িয়ে পা সরিয়ে নেয় সেজুতি। সায়ন চুপচাপ তাকিয়ে আছে। সেজুতি বলল, হঠাৎ এসেছেন যে, আমাকে তো জানালেন না। সায়ন ধীরভাবে বলল, আমি আসবো জানলে যদি সদর দরজা লাগিয়ে রাখো। রাগে অভিমানে তাই বলিনি। কথাটা বলে সায়ন জোরপূর্বক হাসলো। সে যদি গম্ভীর মুখে, হ্যাঁ সত্যি দিতাম। মনে না থাকলে আপনি যখন সময় মতো মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন, তখন দিতেই হতো। সে যদি কথা শুনে ভুরু কুচকে তাকালো সায়ন। সে যদি কিছু না বলে উঠে যায়। বিছানা থেকে উঠে সায়নকে বলল, যান হাত মুখ ধুয়ে আসেন। সায়ন কিছুক্ষণ সেজুতের দিকে চিন্তিত হয়ে তাকিয়ে বলল, ধীরভাবে বলল, চা হয় নাকি? সায়নের কথার অর্থ বুঝতে পারল না সেজুতি। কপাল কুচকে বলল, এখন আদর্শলিপি বই পড়েন নাকি? সায়নের ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, পড়তে পারি, কারণ। সেজুতি বলল, কি বুঝেন না? সায়ন বাঁকা হেসে বলল, এই যে একটু আগে বললা, সেটাই বুঝিনি। অন্তস্থ জ নাকি বর্গীয় জ? সায়নের কথা ক্যালকুলেশন করে মাথা ঘুরিয়ে হেসে দেয় সেজুতি। সায়ন ভাব নিয়ে বলল, মাঝে মাঝে আপনি আপনি করে বললে দোষের কিছু নেই। যান এখান থেকে, জানো হতে পারে। তুমি করে বললে তো এসব হতো না।
তাতে আমার কি? দুটো যেভাবে বলবা সেভাবেই আমার লাভ। সায়নের কথা শুনে মুখে মৃদু হাসির রেখা টেনে সেজুতি বলল, হাত মুখ ধুয়ে এসো। সায়ন হাসি দিয়ে বলল, সেজুতি চুল বেঁধে বিছানায় গুছালো। সায়নের জন্য তোয়ালে রেখে উম, নিজে রান্নাঘরের দিকে গেল ওর ভাবিকে সাহায্য করার জন্য। রান্নাবান্নার শেষের দিকে প্রায় সেজুতি ওর ভাবিকে বলল, এত তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফেলে ভাবি, এত ভালো কেন তুমি? ভাবি মৃদু হেসে বলল, সবাই ভালোবাসে তাই। সেজুতি হেসে বলল, আমি ভালোবাসি না, আমি জ্বালাই সারাক্ষণ, এখনও জ্বালাবো। তোমার কাজে বাগড়া দিব, কি কি করা লাগবে বলো। সেজুতির কথা শুনে হেসে দেয় ভাবি। হেসে হেসে বলল, কিছু করতে হবে না, সায়নকে সময় দাও, সব কিছু গুছিয়ে ফেলছি প্রায়। সেজুতি বলল, এত তাড়াহুড়ো করছো কেন? নিশ্চয়ই কিছু না কিছু বাকি আছে, আমাকে দাও, আমি করে দিচ্ছি। সায়নের ভাবি বলল, তোমার ভাইয়ের তো 11টার মধ্যে খাবার খেতে হয়, না হলে শরীর কাঁপুনি দেয়। তাছাড়া সায়ন আসছে, বেশি রাত করে খাওয়া ঠিক হবে না। সন্ধ্যা থেকে তো সব কিছু গুছিয়ে নিয়েছে, মা সাহায্য করছে, তাই কষ্ট লাগেনি, সময় লাগেনি। ভাবির কথা শুনে সেজুতি সেদিনের কথা মনে করে দীর্ঘশ্বাস ছাড়লো। সায়নের বোনেরা যেদিন এসেছিল সেদিন কারো সাহায্য পায়নি, উল্টো মুখ ফুটে বলেছিল আনোয়ারা বেগম, কিন্তু সে যায়নি। ভাবি বুঝতে পারল কোনো কারণে সেজুতির মন খারাপ। তিনি বললেন, শশা আর লেবু কেটে দেই, আর কোনো কাজ বাকি নেই। সেজুতি কেটে গুছিয়ে রাখলো। তারপর ভাবির পাশে এসে বলল, সায়ন যে কটা দিন থাকবে, সেই কটা দিন ভালো মন্দ রান্না করতে হবে, তুমি শিখিয়ে দিও, আমি রান্না করব। তাহলে হাতের রান্না যদি একটু ভালো হয়। ভাবি বলল, আচ্ছা। ভাবি আর সেজুতি একসাথে খাবার গুছিয়ে রাখলো। সবাই একসাথে খেতে বসছে। মানুষই বা কজন? একসাথে খাওয়া আর আলাদা খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আনোয়ারা বেগম কল দিয়েছেন সায়ন এখন কোথায় আছে, খেয়েছে কিনা, এসব জানার জন্য। সায়ন শান্তভাবে বলল, সেজুতির বাড়ি এসেছি, আপনি খেয়েছেন মা? জবাবে আনোয়ারা বেগম হ্যাঁ বলল। সায়ন বলল, আসবেন কবে? আনোয়ারা বেগম বললেন, তোর বোন কখন আসতে দেয় জানি না, কিন্তু আমি 3-4 দিন পরে আসবো। অন্যের বাড়িতে ভালো লাগে না। সায়ন বলল, আচ্ছা, গাড়িতে উঠিয়ে দিতে বলবেন, তারপর আমি নিয়ে আসবো, এখন ঘুমিয়ে পড়েন। আনোয়ারা বেগম হ্যাঁ সম্মতি দিলেন। সায়নের পাশ ঘেঁষে বসে আছে সেজুতি। সায়ন ইতস্তত বোধ করে বলল, আমার সাথে কি বাসায় কি যাবে বাসায়? সেজুতি মাথা নিচু করে বলল, আমি রান্নাটা শিখে নেই ভালোভাবে, তারপর যাবো। সায়ন বলল, রান্না শিখবে কেন, যা আছে তাতেই চলে। সেজুতি বলল, ভালো হচ্ছে না। সায়ন বলল, অপূর্ণতার মাঝে কিছু পূর্ণতা থাকে, কথাটি জানো? সায়নের কথা মাথা নাড়িয়ে না বলে সেজুতি। সায়ন বলল, যখন থেকে বসি তখন উৎসুক তাকিয়ে থাকো আমার দিকে, ভালো নাকি খারাপ হচ্ছে এসব জন্য। তখন খাবারের স্বাদ নয়, সেই দৃষ্টি ভালো লাগে। এটাই অপূর্ণতার মাঝে পূর্ণতা। সবার রান্নার স্বাদ এক হয় না। বউ করে কোনো বাবুর্চি নেই না, তাই অন্যের কথায় কান দিতে নেই। তোমার রান্না তোমার স্বামীর কাছে ভালো লাগলেই হলো। সেজুতি অস্ফুট হুম। সায়ন আলতোভাবে সেজুতির মাথা নিজের কাঁধে এনে রাখলো। সেজুতি বেশ চুপচাপ হয়ে গেছে। আজকে সব রান্না সেজুতি করেছে, সাহায্যকারী হিসেবে ভাবি পাশে ছিল। সায়ন আতশোয়া মোবাইল ঘাঁটছে। সেজুতি পাশে এসে বসামাত্র মোবাইল রেখে দেয় সায়ন। শান্তভাবে পালকহীনভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অতঃপর বলল, ভালোবাসা থেকে ভয়ঙ্কর অসুখ হয়তো কিছু নেই পৃথিবীতে। এই অসুখে যে ভুগে সেই বুঝে প্রতিটি পদক্ষেপ কত কঠিন। নিজের জন্য না হলে ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে হয়। হোক যে অসুস্থ, তাতেই কিছু যায় আসে না। তবু সে নিজের স্থানে নিজে অনড় থাকবে। শত বারণে কথা শুনবে না, একদম না। এত ভয়ঙ্কর কেন ওই অসুখ? সব অসুখ এবার সে যদি বিরাজমান কেন? সে যদি কথা শুনে চুপ হয়ে যায় সায়ন মৃদু হেসে আবার সেজুতির মাথা নিজের বক্ষে রেখে বলল, পা ব্যথা, নিজের অসুস্থ শরীর, এসব নিয়ে রান্না করাটা কি বেশ জরুরি ছিল? আমি তো বারণ করেছিলাম, যেমন আছে তেমনই ভালো লাগে আমার, তবুও রান্না করতে গেলে কেন? সেজুতি ধীরভাবে বলল, আমায় সাহায্য করবে? সায়ন বলল, হ্যাঁ। তোমার সাহায্য লাগবে কেন? ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখবো আমি, আগে ভুল থাকলে এখন ঠিক করবে। সেজুতি বলল, আমাকে গোছাতে সাহায্য করবে? ঝামেলা সহ্য করতে পারি না। সব ঝামেলার কারণ যদি আমি হই, তাহলে সেটা ঠিক করার দায়িত্ব আমার। নিজেকে গোছাবো আমি। আমি জানি কেউ আমার দিকে আঙুল তুললে প্রথমে অপমান তোমারই হয়। সেসবে হাত দেব না আমি। নিজেকে গোছাতে কষ্ট হবে না, বরং মানুষের সামান্যতম কথা শুনলে কষ্ট হয়। এ কষ্ট লোকসম্মুখে প্রকাশ করা যায় না। প্রিয়জনের থেকে কষ্ট পাওয়ার আর্তনাদ যে ভয়াবহ, কঠিন। তর্ক করলে মানুষ জিততে পারে না, এ ব্যাপারে বারবার সতর্ক করেছে সবাই। কিন্তু একটা বিষয় হলো, তর্ক করলে মানুষ জিতে না, আবার কটূক্তি করে কথা বললেও ছাড় দিতে হয় না, তাহলে আরও বেশি কথা শুনতে হয়। কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে হয়তো আলাদা। স্বামী পাশে থাকলে সব কিছু করা যায়। আমিও তেমনই নিজেকে গোছাবো। কথা দিয়ে নেই, মন দিয়ে জিতবো। সবাই তখন ভাবির মতো ভালোবাসবে। আমি যে বড়ই কাঙ্গাল। সেজুতির কথা শুনে অজন্তে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সায়নের। আশ্বাস দিয়ে বলল, এই কারণে একদম মন খারাপ করবে না। যা হওয়ার তাই হয়েছে, এবং ভবিষ্যতে সেরকমই হবে। কোনো খারাপ কিছু হলে ভেঙে পড়া উচিত না। হয়তো এটাই হওয়ার ছিল, তাই হয়েছে। একটা সত্যি কথা হলো যে, আমি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি, ভালো হোক কিংবা মন্দ। তবুও দৃঢ়ভাবে বলতে পারি, ভবিষ্যতে এমন কিছুই হবে না। আমি কিছু হতে পারবো না। গাছের শেকড় মজবুত থাকলেও তো গাছ সতেজ থাকে। আমি নিজে ঠিক থাকলে আমার পরিবার ঠিক থাকবে। হয়তো এতদিনে নিজেদের মধ্যে ব্যর্থতা ছিল,
তাই কিছুই করতে পারিনি। কিন্তু সবসময় মানুষ একা থাকে না, পরিবর্তন হয়। হয়তো ভুল পথের সব মানুষেরও পরিবর্তন হয়, সঠিক পথের সন্ধানে পাওয়া যায়। সায়নের কথা শুনে পৃথিবীর সমস্ত সুখ এসে সেজুতির চারিপাশে বিচরণ করে। সেজুতি শান্ত হয়ে ছোট বাচ্চাদের মতো সায়নের বুকে পড়ে আছে। সায়ন চুপচাপ বসে আছে। সেদিন সেজুতি সায়নের সাথে চলে যাবে। সেদিন সেজুতির ভাই সায়নের মুখোমুখি হয়ে বলল, বিয়ের পর থেকে বোনের দায়িত্ব তোমার হাতে দিয়েছি, তার অযত্ন করো না, একটু গুছিয়ে রাখো। আর সে যদি কোনো বেয়াদবি পেলে তুমি নিজে ঠিক করবা, অন্য কেউ যেন হস্তক্ষেপ না করে। সে যদি কেউ উদ্দেশ্য করে বলল, যাই হোক কারোর সাথে যেন বেয়াদবি না শুনি। কোনো ঝামেলা থাকলে সায়নকে বলবা, নিজের কিছু বলার দরকার নেই। যদি বলতে ইচ্ছা করে তাহলে ঘরের দরজা লাগিয়ে নিজেকে নিজে বলবা, অন্যকে নয়। নিজে ভালো থাকলে জগৎ ভালো, এটা মনে রাখো। ভাইয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে যদি। ভাবি বলল, সাবধানে যাও, তাছাড়া রান্নাবান্নার ক্ষেত্রে খেয়াল রেখো। গ্যাসের সমস্যা কিন্তু ভয়াবহ, খেয়াল রাখবা। তাড়াহুড়ো করে রান্নার দরকার নেই। যেহেতু রান্নার সময় লাগে, তাই কিছুক্ষণ আগে থেকে সবকিছু গুছিয়ে রাখবা। তাড়াহুড়োর ক্ষতি হবে। সবসময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যে কোনো কাজ ঠান্ডা মাথায় করলে সুফল পাওয়া যায়। ভাই ভাবির কথায় সম্মতি দিল সেজুতি। পরিবারের সবার থেকে বিদায় নিয়ে নিজেদের পথে চলল দুজনে। বাসায় যেতে যেতে বেলা 11টা বেজে আছে। ঘরের অবস্থা গোছগাছ থাকলেও কেমন একটা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে। বাসার জানলা খুলে বিছানায় বসে পড়ল সেজুতি। গায়ে জামাকাপড় ছেড়ে বাসার জন্য আরামদায়ক পোশাক পরিধান করলো। দুপুরে রান্নার জন্য রান্নাঘরের দিকে পা বাড়ালো। পাতিলের কড়াইয়ের ঢাকনা ওঠানো মাত্রই ব্যবসা গন্ধ নাক আসলো। বাসি খাবারগুলো গন্ধ বেরিয়েছে। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নার কাজে মনোযোগ দিল সেজুতি। আজকে সংক্ষেপে যা করা যাবে তাই করবে। গলদা চিংড়ি আর রান্না করবে। ডাল ভাত বসে মাছ কাটতে লাগলো। মাছ কাটার পরে ঘর ঝাড়ু দিল। রান্না শেষের দিকে প্রায়। চুলো মুছে রান্নাঘর গোছাতে লাগলো। পিছনে তাকাতে চমকে উঠল সেজুতি। দেওয়ালে সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে পালকিন বাসে তাকিয়েছে সায়ন। সেজুতি তাকানো মাত্র দাঁড়িয়ে উম হাসি দিয়ে পাশ ঘেয়ে দাঁড়ায়। পেছন থেকে সেজুতির কাঁধে থুতনি রেখে বলল, বুড়োর বুড়ি ধীরে ধীরে কাজে পটু হয়ে যাচ্ছে। এটা মানা যাচ্ছে না, একদমই না। সায়নের কথায় ঘাড় ঘুরে জিজ্ঞাসা করলো, কেন মানা যায় না? সায়ন জোরে সোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল, তাড়াতাড়ি কাজ করা মানাচ্ছে না। আমি তো অফিসে থাকবো। তাছাড়া সেখানে যেখানে তো জ্বালানো যাবে না, তাই এর একটা বিহিত তো করতেই পারি, তাই না? সায়নের কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। সায়ন বলে, মনে করো তুমি তাড়াহুড়ো করে সব কাজ করেই যাচ্ছ, কিন্তু সেসব আমার ভালো লাগছে না। তখন কি করা উচিত? নিশ্চয়ই তোমার কাছে বাগড়া দেওয়া উচিত, কারো সাহায্য নেওয়া উচিত, এবং সে সারাক্ষণ তোমার পিছু পিছু আঁচল ধরে ঘুরবে। তখন বাগড়া দেওয়া হলো না? না বলো। কথাগুলো বলে বাঁকা হাসে সায়ন। সে যদি ইঙ্গিত বুঝতে পেরে ঢোক গেল। সে যদি চুপ থেকে সায়ন বলল, ফোনে তো দুনিয়ার সব কথা বলতে পারো, সামনে থেকে বলো না কেন? এখন চুপচাপ। এটা মানা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ কথা বলার সময় যদি চুপ হয়ে যাও, তখনও বাগড়া দেবো। কথাগুলো বলে এবার ভুবন ভরানো হাসি দেয় সায়ন। জোরে সোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ছাড়িয়ে কাজে মন দিল সেজুতি। রান্নাঘর থেকে রুমে আসার পর পিছু পিছু সায়ন নিজে আসলো। সায়নের এমন স্বভাব দেখে সেজুতি হেসে দিল। হঠাৎ আর পরিবর্তন হয় সায়ন, এবং আগের থেকে মাত্রাতিরিক্ত স্বভাবগুলো পরিবর্তন হয়েছে। সায়ন গোসল করে মসজিদে যাওয়ার সময় সেজুতিকে বারবার বলে গেল দরজা যেন না খুলে। সায়ন আসলে ফোন কল দিবে, তখন যেন যায়। ফোন কল না পাওয়া পর্যন্ত কখনোই যেন দরজা না খুলে। দরকার হলে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবে। সে যদি মাথা নাড়িয়ে সম্মতি দিল। বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সায়ন। সেজুতির কোনো খবর নেই। ফোন কল দিল 3 বার, তবুও রিসিভ করছে না। দরজার সাথে হেলিয়ে চুপচাপ মোবাইল ঘাঁটতে লাগলো সায়ন। সেজুতি কেবল গোসল থেকে বেরিয়েছে। সায়ন বাসা থেকে বের হওয়ার পর বাসা মুছে গোসল গেলে গেল। একটু তো সময় লাগবে। আজকে বাসাতে কেউ নেই, তাই হাসিকে ডাকেনি। নিজেই কাজ করছে। মোবাইল হাতে নিয়ে দেখলো সায়ন 3বার কল করেছে। 4বার সময় কল দেওয়া মাত্র রিসিভ করে বলল, আসছো তুমি? সায়ন শান্তভাবে বলল, 11 মিনিট আগে। সে যে জিব্বায় কামড় দিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশ থেকে এক গাল হেসে বাসার ভিতরে আসলো। সে যদি দরজা লাগিয়ে সায়নের পিছু পিছু আস্তে আস্তে বলল, তোমায় খাবার দেবো? সায়ন মাথা ঘুরিয়ে বলল, তুমি খাবে না? সে যদি বলল, নামাজ আদায় পড়ে। সায়ন গম্ভীর মুখে বলল, আমায় একা খেতে বলছো? আমি খাদক নেই। তুমি নামাজে যাও, আমি অপেক্ষা করছি। সে যদি হেসে সম্মতি দিয়ে চলে গেল। ডাইনিং টেবিলে যখন দুটো প্লেট ধুয়ে রাখে, তখন সায়ন একটা সরিয়ে ফেলে। এক প্লেটে খাবার খায়। সে যদি কপাল কুঁচকে তাকালো। এক গাল হেসে দেয় সায়ন। শান্তভাবে বলল, এত সুখ করে খেতে হবে না। আজকে যখন সুযোগ পেয়েছি, আজকে জ্বালাবো। এখন চুপচাপ বসে থাকো। সায়নের কথা সে যদি শান্তভাবে ওর পাশের চেয়ারে বসে। সায়ন খাওয়াচ্ছে এবং নিজে খাচ্ছে। সে যদি শান্তভাবে খাচ্ছে। এর আগে বহুবার খেয়েছে। যতবার সায়নের হাতে খায়, ততবার একটা অনুভূতি কাজ করে, নতুনভাবে ভালোবাসার অনুভূতি। 4 দিন হলো আনোয়ারা বেগম এখনও মেয়ের বাড়িতে। সে নিজে আসতে চাইলেও কেউ আসতে দেয় না, তাই বাধ্য হয়ে সেখানে থাকতে আসে।
এতদিন সেজুতির বাবার বাড়ি থেকে অফিসে গিয়েছিল সায়ন, কিন্তু এখন বেশ চিন্তা হচ্ছে। বাসায় সেজুতিকে একা রেখে যাবে? আনোয়ার বেগম হয়তো কিছুদিন থেকে আসবে, কিন্তু আপাতত কি করবে? চিন্তিতভাবে সেজুতির দিকে তাকালে আশ্বাস দিয়ে সেজুতি বলে, একা থাকলে ভয় পাবো না। তুমি যাও এবং আসার পরে আমাকে কল দিও। তার আগে দরজার আশেপাশে যাব না। এবার চিন্তা ঝেড়ে শান্তভাবে অফিস যায় এবং সুস্থভাবে বাসায় ফিরে। সেজুতির কথা শুনে একটা নিঃশ্বাস নিয়ে ওর কপালে ঠোঁট ছুঁয়ে চলে গেল সায়ন। অফিস যাওয়ার পরে সুযোগ পেলে ফোন কল দিয়ে খোঁজ রাখে সায়ন। সে যদি ভয় পেয়েছে কিনা, কেউ দরজায় নক করছে কিনা, ভীষণ চিন্তিত। সায়নের কাণ্ড থেকে ফোনের এপাশ থেকে সে যদি হেসে দেয়। সায়ন ধীরভাবে বলল, আমার অবস্থায় থাকলে তুমি বুঝতা এই পৃথিবীতে শান্তিতে নিঃশ্বাস নেওয়া কত কঠিন। সায়নের কথা শুনে সেজেতে কিছু বলল না। সায়ন কাজের ব্যস্ততায় ফোন কল কেটে দিল। অফিস থেকে আসার পরে ৭-৮ বারের মতো ফোন কল দিয়েছে সায়ন, কিন্তু সেজুতির কোনো হদিশ নেই। চিন্তিত হয়ে কলিং বেল বাজাচ্ছে, ফোন দিচ্ছে, তবুও খোঁজ পাচ্ছে না। এদিকে সেজুতি বেঘরে ঘুমাচ্ছে। পরপর ২ বার শব্দ পেয়ে ঘুম থেকে উঠে ফোনে চোখ তাকালো। সায়ন কতগুলো কল দিয়েছে। দৌড়ে দরজা খোলা মাত্র চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো সায়ন। সেজুতি চোরের মতো ভাব নিয়ে পিছু পিছু আসলো। সায়ন কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর সায়ন এসে পাশ ঘেঁষে বসলো। শান্তভাবে বলল, কতক্ষণ আগে আসছি জানো? সে যদি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি ঘুমাচ্ছিলাম। আজকে দুনিয়ার সব ঘুম আমার চোখে এসেছে, কারণ আজকে হয়তো আমায় মারে টানে। সেজুদির কথা শুনে সমস্ত চিন্তা ভুলে হেসে দেয় সায়ন। হেসে বলল, সত্যি মারে টানে? এত ঘুম? অপর পাশ থেকে চিল্লাপাল্লা করতেই মুখ দিয়ে ফেনা উঠে গেলেও তুমি ওঠো না। একটুর জন্য মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল। ভাগ্যিস তার আগে দরজা খুলছো। এখন মার দেব? চলবে সেজতি, ৪র্থ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।